সেকেন্ড এসএলএসটি বা কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে যারা ১ নম্বর বা ২ নম্বরের জন্য হয়নি, যে মানুষটি তিল তিল করে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা যখন তাদের সার্থক হয়নি, তখন তারা ভীষণই ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। সেই ভেঙে পড়া মানুষগুলোকে আমি আজকে যদি আশার গল্প বলতে যাই, তাহলে সেটা অনেকটা তাদের কাছে উপহাস বলে মনেও হতে পারে। তার কারণ এই ভিডিওর এক প্রান্তে বসে আমি যে কথাটা বলছি, সে কথাটা তোমাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু এটুকু বলতে পারি যে দেখো, আমিও তোমাদের মতোই একদিন ওই অ্যাসপিরেন্ট ছিলাম। আমিও একদিন এরকম প্রচুর পরিশ্রম করেছিলাম। আমিও একদিন পরীক্ষাতে ফেল করেছিলাম লাগাতার। বিভিন্ন জায়গা থেকে ছিটকে গেছি অনেকবার ধরে। কিন্তু তারপরেও যখন যুদ্ধের ময়দানে টিকে ছিলাম, তখন লাগাতার কোনো কোনো পরীক্ষাতে পাশ করে গেছি। টানা পরীক্ষাতে পাশ করে গেছি। ফলে জীবন এই একটা পরীক্ষা দিয়ে পরে কিন্তু বিচার করা যায় না। আচ্ছা, সত্যিই কি তুমি পরীক্ষাতে পাশ করতে পারো না, তার জন্য তুমিই দায়ী? হ্যাঁ, তুমি কিছুটা হয়তো দায়ী। তোমার ভুল ভ্রান্তি সেগুলোকে বিচার করে তুমি নিশ্চয়ই তোমার আলাদা স্ট্র্যাটেজি বানাবে। কিন্তু কমিশন, যে তোমাকে নিয়ে ছিনিমিনি খেললো, যে তোমার স্বপ্নটাকে সার্থক হতে দিল না, তারা কি দায়ী নয়? তারা কি দায়ী নয় তোমার এই ব্যর্থতার জন্য? কমিশনের প্রশ্নপত্রের দুর্বলতা, সহজ প্রশ্ন, গণটোকাটুকি, এগুলো কি খুব প্রয়োজন ছিল সেই সময়? স্বাভাবিকভাবেই না। ফলে মেধাবী যারা সন্তান, যারা পড়াশোনা করে খেটে খুঁটে পরিশ্রম করেছে, যারা অন্যের খাতা দেখবে না বলে নিজে পরীক্ষা দেবো বলে ঠিক করেছে, আজ তো তারাই বঞ্চিত হয়েছে। তাদের সাথেই তো আহ, ছিনিমিনি খেলা হলো। দেখো, আমি জানি এই খেলাতে হয়তো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো চক্রান্ত করে তোমাদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে, তোমরা আসলে একজন খেলোয়াড়। আর খেলোয়াড় কখনো খেলা থেকে নিজেকে সরিয়ে নেয় না। যতক্ষণ না খেলায় জিতছে, ততক্ষণ পর্যন্ত সে টিকে থাকে। তাই আমি এটুকু বলবো যে জীবন যুদ্ধের এই খেলায় তোমার কিন্তু হেরে যাওয়ার এখন সময় নয়। বরং এই হেরে যাওয়াটাকে নিয়ে তোমাকে এগিয়ে যাওয়ার সময়। তোমাদের মনে হতে পারেই হয়তো যে আপনি হয়তো এই ধরনের কথা বলতে পারেন, তার কারণ আপনার এটা এটা একটা ইউটিউব চ্যানেল, এখানে আপনি আশার গল্প বলতেই পারেন। দেখো, আমি ইউটিউবে এসে ওই বিজনেস করার আইডিয়া নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছিলাম যে আমার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যেন সকলকে একটা পথ দেখাতে পারে। তার কারণ একটা মেধাবী পরিশ্রমী ছাত্রকে গ্রামে গঞ্জে বিভিন্ন পাড়া প্রতিবেশীতে কতখানি সমস্যার মুখোমুখি হতে হয়, এটা আমার থেকে ভালো হয়তো আর কেউ জানবে না। তার কারণ আজকালকার সমাজে শিক্ষিত মেধাবী সন্তানদের কোনো জায়গা নেই। একটা গ্রুপ ডির কর্মচারী এমএ বিএড বা পিএইচডি হোল্ডারের থেকেও তার সম্মান অনেক বেশি, সেটা তোমরা পরিষ্কারভাবে জানো। তাই স্বাভাবিকভাবেই এই যে সমাজ, ঘুণ ধরে যাওয়া সমাজের মধ্যে, ঠিক আছে, একজন শিক্ষিত ছেলের কতখানি যে কষ্ট, সেটা প্রত্যেকেই উপলব্ধি করতে পারে। তাই আমি বলবো যে যতক্ষণ না পর্যন্ত তোমাদের জীবনের সেই সফলতার বা জীবনের যে যে লক্ষ্য সেখানে পৌঁছাতে না পারছো, ততক্ষণ পর্যন্ত থেমো না। ঠিক আছে, দেখো, সফলতা একটা চাকরিতে সীমাবদ্ধ নয়। আজকে তোমার কাছে একটা চাকরি ভীষণভাবে সফলতা মনে হতে পারে, কিন্তু যাও তো দেখি, যারা চাকরি করছে তাদেরকে যে জিজ্ঞেস করতে পারবে যে আচ্ছা আপনি কি সত্যিই সফল, তারা বলবে যে না, আমি সফল নই। তার কারণ প্রত্যেকটা মানুষের অভাব, দুঃখ, অনটন আছে, মানসিকভাবে হয়তো বা আর্থিকভাবে। তাই স্বাভাবিকভাবেই নিজেদেরকে না সেই সেই সফলতার একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যাতে নিজেরা সফল হতে হতে তার সঙ্গে সঙ্গে ওই ওই মানুষগুলোকে, যে মানুষগুলো তোমাকে নিয়ে সমালোচনা করতো, যে মানুষগুলো তোমাকে নিয়ে অবজ্ঞা করতো, যে মানুষগুলো নিয়ে তোমাকে নিয়ে মুখরোচক খবর বানাতো, তাদের মুখগুলোকে যেন বন্ধ করে দিতে পারো। তোমার পরিশ্রমের প্রদীপটাতে একটু একটু করে তেল দাও, যাতে করে সেই প্রদীপের আলোয় কিন্তু আরো অসংখ্য ছাত্রছাত্রী, আরো অসংখ্য মেধাবী পরিশ্রমী ছাত্রছাত্রী যেন সেই আলোয় আলোকিত হতে পারে। একটা সুস্থ সমাজ অন্তত তৈরি হোক। তার কারণ এই সমাজে মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে যে কি বঞ্চনা করা হয়, সেটা তোমরা কম বেশি প্রত্যেকেই উপলব্ধি করতে পারছো। তাই এই মুহূর্তে তোমাদের কাজ হবে যে এই এই কষ্ট, এটা থাকবে। এই কষ্ট, এই ঘাটা এত সহজে শুকিয়ে যাওয়ার মতো নয়। এর যন্ত্রণা অনেক বেশি। কিন্তু তবু বলবো যে যতটা সম্ভব তোমরা রিকভারি করার চেষ্টা করো।
সামনে বেশ কিছু পরীক্ষা আসবে, এমনটা নয় যে পরীক্ষা আসবে না, এমনটা নয় যে এসএলএসটি 9 বছর পরে হচ্ছে বলেই এরপরেও আরো 9টা বছর গ্যাপ নেবে। আশা হারিও না। আজকালকার সমাজে অনেক মানুষ নেগেটিভ কথা বলবে। এই তো আমার ভিডিওর পরেই দেখবে হয়তো অনেক নেগেটিভ কমেন্ট আসবে, যেখানে হয়তো লোকে বলবে যে আপনি মশাই এইসব ভুলভাল গল্প কিসের জন্য শোনাচ্ছেন। অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলবে। তার কারণ আজ সমাজটাই তো নেগেটিভে ভরে গেছে। কটা মানুষ একটা মানুষের উপর হাত রেখে বলে যে ভাই তুই এগিয়ে যা, বোন তুই লড়, আমি তোর পাশে আছি। এটা কজন বলে? বলার মতো সাহস আছে সেই মানুষগুলোর? তারা তো তোমাকে মুখরোচক খবর তৈরি করতেই ব্যস্ত, তারা তোমার গসিপ বানাতেই ব্যস্ত। তারা কি তোমার হাতে হাত রেখে বলতে পারে যে তুই লড়, তোর লড়ার জন্য আমি আমার সমস্তটুকু দিতে পারি? এই বলার মানসিকতার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, নেগেটিভ মানুষের সংখ্যা বাড়ছে। তাই এইটুকু আমি বলবো যে তোমরা আশা হারিও না। আমার কাছে যতটুকু খবর আছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন খুব দ্রুত আসছে। তার কারণ তোমরা জানো যে আমি যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে কানেক্টেড, তাই তাদের কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে তারা অনেক সময় বলেছে যে ভোটের আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসবে। আর এই মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মতন ওই ক্যাটাগরি নিয়ে ছেলে খেলা করে না। হ্যাঁ, একটা ছেলে 70-এ 70 পাচ্ছে, সে ডাক পাচ্ছে না, আর একটা ছেলে 18-20 পেয়ে পরে সে সিলেকশন হয়ে যাবে, এই রকমটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনে তুমি যদি পরিশ্রমী হও, তোমার যদি মেধা থাকে, তাহলে কিন্তু তুমি সফল হতে পারবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র যথেষ্ট স্ট্যান্ডার্ড। সেই প্রশ্নপত্রকে যদি তুমি তোমার পরিশ্রম দিয়ে পরে সেটাকে আয়ত্তে আনতে পারো, তাহলে তোমার সফলতা কিন্তু 100%। এছাড়া শুধু তাই নয়, আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে, এটুকু কোর্টের নির্দেশে বলা আছে। তো স্বাভাবিকভাবেই আপার প্রাইমারির যে অনগোয়িং প্রসেসটা আছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপার প্রাইমারির নোটিফিকেশন আসবে। এবং তোমার বন্ধুরা যারা হয়তো 9-10-এ চাকরি পাবে, তাদের হয়তো 1 বছর বা 1.5 বছর চাকরি করার সাথে সাথেই তুমিও কিন্তু স্কুলে যেতে পারবে। তোমার সেই পোটেনশিয়ালটা তোমার মধ্যেও কিন্তু থাকবে, যদি তুমি তোমার প্রিপারেশনটাকে, তোমার স্ট্র্যাটেজিটাকে তুমি একবারে সফল হওয়ার মতো করে বানাতে পারো। তাই আমি এটুকু বলবো যে নিজেরা কিন্তু এই এই পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুতি নাও। তোমার হেরে যাওয়া মানে কিন্তু তোমার গ্রামের হেরে যাওয়া, তোমার হেরে যাওয়া মানে কিন্তু তোমার পরিবারের হেরে যাওয়া, তোমার হেরে যাওয়া মানে তোমাকে যারা আদর্শ হিসেবে মেনে চলে বা তুমি যাদেরকে টিউশন পড়াও সেই সমস্ত ছাত্র ছাত্রীদের স্বপ্নের হেরে যাওয়া। তাই আমি বলবো যে তোমরা কখনো এরকম হেরে যেও না। তুমি চেষ্টা করো তোমার যতটা সম্ভব নিজেকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। 100% তুমি সফল হবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তোমার মধ্যে সেই বিশ্বাস আছে। এইটুকু বলবো যে তুমি তোমার মতো করে বাঁচো। কেউ তোমাকে সিলেক্ট করে দেবে যে তুমি এভাবে বাঁচো, তুমি ওভাবে বাঁচো, এরকম করে নয়। তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে দেখো এবং তোমার মতো করে তোমার জীবনটাকে উপলব্ধি করো। আজকে